চমকাইতলা লাইন এসব তার নাম ছিল। আমি সে আলোচনায় যাব, কিন্তু অবিভক্ত মেদিনীপুরের মানুষ, বাঁকুড়া হুগলির মানুষ তাদের সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়ে 2001 সালে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা দখলের স্বপ্নকে তছনছ করে দিয়েছিলেন। তার বড় ভূমিকা ছিল অবিভক্ত মেদিনীপুর জেলার। সেই মেদিনীপুর জেলার একজন সাধারণ কর্মী হিসাবে তাই আমার উপরে রাগ, আমার উপরে ক্ষোভ। সেজন্যই ক্ষমতার পালা বদল হলে আমাকে জেলে ভরে দেওয়া হবে আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। করলেন তাই। খবরের কাগজে কিছু বেরিয়েছে, টিভিতে আপনারা দেখেছেন। কিসের ভিত্তিতে করলেন? 2002 সালে তৃণমূল কংগ্রেসের কোন একজন কর্মী অপহৃত হয়েছিলেন। 10 বছর আগে কিছু হাড়গোড় মাটির থেকে বের করার পরে সে অপহৃত ব্যক্তি তার সন্তানকে দিয়ে চিহ্নিত করা হলো। কিসের ভিত্তিতে? পৃথিবীতে এমন কোন কোম্পানি, এমন কোন আন্ডারওয়ার্ড, এমন কোন গেঞ্জি তৈরি করেন বলে আমার জানা নেই, আপনাদেরও জানা নেই। পৃথিবীর কোন মানুষ আছেন, কোন আহাম্মক আছেন এ কথা বিশ্বাস করবেন? এটা ভাবতেও কষ্ট লাগে যে 10 বছর আগে সেই মানুষটার সঙ্গে যে আন্ডারওয়্যার আর গেঞ্জি মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, মানুষটা হাড়গোড় হয়ে গেল আর গেঞ্জি আর আন্ডার প্যান্টটা অক্ষত থেকে গেল। গেঞ্জি আর আন্ডার প্যান্টটা দেখে তার পুত্র চিহ্নিত করে দিলেন এটাই তার বাবার মৃতদেহ। তার ভিত্তিতে আমার বিরুদ্ধে কেস সাজানো হলো। কলকাতার হাইকোর্ট, সবটা বলতে পারবো না, এখনো বিষয়টা বিচারাধীন, কিন্তু যেটুকু বলা যায়, হাইকোর্টের বিচারপতি প্রশ্ন তুললেন এটা সম্ভব? এরকম কখনো গেঞ্জি আন্ডারপ্যান্ট দেখে চিহ্নিত করা যায়? 10 বছর মাটির নিচে থাকার পরে একটা সুতার গেঞ্জি, একটা সুতার আন্ডারপ্যান্ট কখনো অক্ষত থাকতে পারে? কি রিপোর্ট? আগাম জামিন দিয়ে দিলেন। আগাম জামিন বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে হামলে পড়ল বর্তমান রাজ্য সরকার। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলেন জামিন বাতিল করার জন্য। সুপ্রিম কোর্ট হাইকোর্টের আগাম জামিন বহাল রাখলেন, বাতিল করলেন না। সেই অবস্থাতেও নিচের কোর্টের উপর প্রভাব বিস্তার করে সেই জামিন বাতিল করে আমাকে পুলিশ হেফাজতে দেওয়ার ব্যবস্থা করা হল। দেখেছেন সে ঘটনার কথা? স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আমরা পড়েছিলাম পুলিশ হেফাজতে কি ব্যবহার করা হতো, তৎকালীন পুলিশ কি ব্যবহার করতেন, আমাদের সেই সমস্ত সংগ্রামীদের বিরুদ্ধে কি ব্যবহার তারা করত। 11 তারিখ সন্ধ্যায় পুলিশ হেফাজত করা হল। 12 তারিখ বেলা 12টার থেকে একটানা 30 ঘন্টা হাতলবিহীন চেয়ারে বসিয়ে জেরার নামে মানসিক অত্যাচার, নিরবিচ্ছিন্ন ভাবে 30 ঘন্টা। যখন সেই অত্যাচার, যখন শরীর আর চলছে না, যখন ব্লাড প্রেশার 190/130, যখন ডাক্তার এসে বললেন যে এখনই হাসপাতালে অ্যাডমিশন করতে হবে, না হলে হার্ট ফেল করে যেতে পারে, তখন নিয়ে গিয়ে হাসপাতালে অ্যাডমিশন করা হল। 30 ঘন্টা ধরে মানসিকভাবে অত্যাচার করার উদ্দেশ্য ছিল পাগল করে দেওয়া। না, আমাকে পাগল করা যায়নি। আজকে পাগল হওয়ার লক্ষণ কার মধ্যে দেখা যাচ্ছে, যার কথাবার্তায় কোন ভাষার বহিঃপ্রকাশ ঘটছে। একটা পাড়ার রকের মোস্তানরাও যে ভাষায় কথা বলতে দ্বিধাবোধ করে, একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর নেত্রী সেই ভাষায় কথা বলছেন। তুই তোর ক্ষমতা থাকলে টাচ করে দেখ, তোর কি হাল করি দেখিয়ে দেব। আমাদের বাংলার রাজনীতির যে সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতির আজকে কোথায় তাকে নিয়ে গিয়ে নামাতে চেয়েছে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। হাসপাতালের চিকিৎসক যখন বললেন 72 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে, আইসিইউতে ভর্তি করে নিল। 13 তারিখ রাত্রি 1টার সময় হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হলো। 14 তারিখ রাত্রি 11টার সময় একজন তৃণমূল কংগ্রেসের একজন কোন মহিলা কর্মীকে পাঠানো হলো আইসিইউর ভিতরে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার জন্য। ডাক্তাররা নিষেধ করছে, নার্সরা নিষেধ করছে, যেটা আইসিইউ এখানে এরকম করবেন না, অন্য পেশেন্টদের ক্ষতি হবে। তিনি এক বিশেষ নেতার বলে বলিয়ান, তিনি বললেন সেই নেতা আমাকে পাঠিয়েছে, নাম আমি উচ্চারণ করব না, নাম ধরতে আমার ঘেন্না হয়, তার পাঠিয়েছে। কেন আইসিইউতে ভর্তি করে রাখা হয়েছে, ওকে এখনই আমাদের হাতে দিয়ে দিতে হবে, আমরা মাটিতে পুঁতে দেব। হাসপাতালের আইসিইউর মধ্যে ঢুকে 1 ঘন্টা ধরে অকথ্য ভাষায় গালিগালার জন্য। মাথা ঠিক রাখা মুশকিল হয়ে যাচ্ছিল, তবুও ঠিক রাখলাম। কম্বল চাপা দিয়ে কানে আঙুল দিয়ে চুপ করে থাকলাম। সময় খারাপ, সহ্য করতে হবে।
চিকিৎসকরা কি এনজিওগ্রাম নাকি করার জন্য আমাকে বললেন বন্ড সই করতে হবে। আমি বললাম আইসিইউ থেকে আমাকে যদি বের করেন তাহলে বন্ড সই করব। আমার জানা ছিল না যে সুস্থ মানুষের আইসিইউতে থাকা কত কষ্টের। আসলে আমার উপরে যে প্রেশার হয়েছিল তার জন্যই ব্লাড প্রেশার হাই হয়েছে। আমি অফিসারদের বলেছিলাম, পুলিশ অফিসার রশিদ খান ডিএসপি, যিনি ওই সময় আমি অসুস্থ হয়ে পড়ার সময় তিনি আমাকে জিজ্ঞাসাবাদ করছিলেন যে আমাকে কয়েক ঘন্টা বিশ্রাম দিন, কোনো অসুবিধা হবে না, আমি আপনাদের জিজ্ঞাসাবাদ করবে, আমি আমার বক্তব্য আমি বলে যেতে পারবো। কিন্তু তিনি আর সাহস করেন। যখন চিকিৎসকরা বললেন যে আজকের দিনটা রাখতে হবে না, নিয়ে যাব ভবানী ভবন, চিকিৎসকরা বললেন তাহলে স্ট্রেচারে করে নিয়ে যেতে হবে। তত ভয়ঙ্কর অবস্থা। রাত্রি 11টা পর্যন্ত ভবানী ভবনে নিয়ে যাওয়া হবে কিংবা রেখে দেওয়া হবে, এই সিদ্ধান্ত গ্রহণের টালমাটাল চলতে থাকবে। এই জন্যই বললাম কথাটা। রাত্রি 11টার পরে আমাকে বলা হলো হাসপাতালেই আপনাকে রাখা হবে, আপনাকে কাল সকালে এখান থেকে মেদিনীপুর আদালতে নিয়ে যাওয়া হবে। আদালতে নিয়ে যাওয়ার পর আবার 4 দিনের পুলিশ হেফাজত। পুলিশ হেফাজতের পর বিচারক মেদিনীপুর জেলে থাকার অর্ডার দিলেন, কিন্তু সরকার রাজি না। মেদিনীপুর জেল থেকে রাত্রির বেলায় আলিপুর জেলে স্থানান্তর করে দেওয়া হলো। আপনারা ভাববেন আলিপুর জেলে স্থানান্তর করা হলো কেন? যে আলিপুর জেলের মধ্যে যাতে অত্যাচার করা যায়, ভয়ঙ্কর। 2 দিন হাসপাতালে রাখার পর 3 দিনের দিনে সেলের মধ্যে, পানিশমেন্ট সেল, যেখানে ফাঁসির আসামিরা থাকে, যেখানে এই যে আজকে খুন হয়েছে, এবং আলিপুর সেন্ট্রাল জেলে বোধহয় সেই সময় ছিল, সেই সেলে ভরে দেওয়া হলো যাতে সেখানে মানসিক ভাবে আমার উপরে অত্যাচার করা হয়। সেই অত্যাচারের সামনে বামপন্থী আদর্শের আনুগত্যের জন্য হয়তো ভেঙে পড়িনি, তাই হয়তো আপনাদের সামনে আসার সুযোগ পেয়েছি নতুন করে। অনেক জেলের মধ্যে কোন ব্যবহার করা হয়েছিল সে অনেক কথা আলোচনায় আজকে নির্বাচনী সভার বক্তব্যকে দীর্ঘায়িত করতে পারব না। সর্বোচ্চ আদালত